পর্ব ১। গভীর অরণ্যের মতো গাছপালায় ঘেরা আর রোদ ঝলমল এক বাড়িতে আমার জন্ম। উত্তরে বাগান থেকে দক্ষিণের বাগান, যেন উত্তর ভারত থেকে দাক্ষিণাত্য। ওই বাগানে আমি কখনো একলা যাইনি। বাগানের মধ্যে কাঠবাদামের মস্ত গাছ ছিল, যা আমার খুব প্রিয়, কিন্তু তার চেয়ে বেশি প্রিয় ছিল শীতে লাল হয়ে যাওয়া বড় বড় পাতাগুলো। এখনো বাদামের লাল পাতা দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে। বাগানে আরও অনেক রকমের গাছ ছিল, নারকেল সুপারি তার মধ্যে প্রধান। ভাদ্র মাসে নারকেল পেড়ে সারা উঠানে জমা করা হতো। সে যেন নারকেলের পাহাড়। সুপারি পাকলে তা পেড়ে এনে মাচায় রোদে দেওয়া হতো। বাড়িতে অনেক আম গাছ ছিল, তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম, যেমন চিনে, চুষে, খেজুরে, আষাঢ়ে, পুকুরে, মান্দারে, বিলেচ্ছা, দলদলে, কানাচে, হলদে বুনে ইত্যাদি। আমের নামের সাথে ও জন্মস্থানের সাথে স্বাদের মিল ছিল। গুটি থেকে শুরু করে পাকা অবধি আমগুলো ছিল শিশুদের প্রধান আকর্ষণ। টুপ শব্দ হলেই দৌড়, যে আগে যাবে সে পাবে। গাছ ভর্তি সব আমের মালিক ছিলাম আমরা, শিশুরা। বড়দেরও কখনো কখনো দেওয়া হতো। রাতে যেসব আম গাছতলায় পড়ত, সেগুলো ছিল আমার আব্বার আদরের গাই মালার দখলে। রাতে আমতলায় গিয়ে পেট ভরে আম খেয়ে টয়লেট সেরে সে সেখানেই শুয়ে থাকত। সকালে উঠে ভদ্রলোকের মতো তার গোয়ালে চলে যেত, কিংবা মাঠে ব্রেকফাস্টের জন্য। বাদুড়েরাও রাতে এসে ভাগ বসাত, যতটা পারত চুষে চুষে খেয়ে তলায় ফেলে যেত। গাই আর বাদুর যতই খাক না কেন, আম পাকলে খেতে খেতে সবাই আমরা এক একটা আমের ডিপো হয়ে উঠতাম। গাছের আমের সাথেও বাজার থেকে ফজলি, মোহনভোগ, ল্যাংড়া আম আসত। আরও আসত মালদা থেকে বাক্স ভরে। সেখানে চাঁচলের রাজবাড়ির স্কুলে আমার সেজ বোন জেরিনা খাতুন পড়াতেন। জাম গাছে প্রচুর পান্তুয়ার মতন বড় বড় জাম হতো। সেগুলো আমরা খেতাম, তবে বড়দের সাহায্য লাগত পারবার জন্য। আমাদের একটা মাত্র লিচু গাছ ছিল, দুটো জামরুল গাছে অজস্র ফল ধরত। কাঁঠাল গাছ আমাদের বাগান পছন্দ করত না। মামাবাড়িতে ছিল আম কাঁঠালের বড় বাজার। তখন ঘোড়ার গাড়িতে করে মামাবাড়ি যাওয়া হতো, আর সেই গাড়ি বোঝাই করে কাঁঠাল দিয়ে দিতেন মামারা। দুই দিকে চাচাদের ঘর, আর আমাদের দুই ঘরের মাঝখানে ছিল মস্ত বড় উঠান। সেই উঠানে কত কাজ হতো, হতো কত খেলা। বর্ষার দিনে বৃষ্টিতে ভেজা, রোদের দিনে রোদ পোহানো, কাপড় মেলা, ধানের সময় ধান মাড়াই করা, ধান শুকোনো, আরও কত কাজ। ঘানিতে দেবার জন্য নারকেলের ফালিও সেই উঠানে শুকানো হতো। বর্ষার শেষে নদী থেকে বিশাল বিশাল ঝাঁকা ভরে মাছ ধরে এনে সেখানে স্তূপ করা ও ভাগ বাটোয়ারা করা হতো। আরও একটা মজার ব্যাপার ছিল সময় দেখা। ঘরের ছায়া উঠানে কত দূর গেলে কটা বাজবে, তা সেই ছায়া ঘড়ি দেখে আব্বা অনায়াসে বলে দিতেন। বাড়িতে ফুলের তেমন সমারোহ ছিল না। বাগানে ছিল হাসনাহেনা, মাঝে মাঝে উঠানের ধারে গাঁদা ফুটত, আরও ফুটত শিরীষ আর কেলিকদম। খালের ধারে বনফুলের কী যে প্রাচুর্য, তবে তাতে তেমন সুগন্ধ ছিল না। সবুজ রঙের অদ্ভুত এই ফুলের থোকা থোকা কুড়ি তুলে এনে সন্ধ্যায় বড় গামলার মধ্যে ভিজিয়ে রাখতে হতো। সকালবেলায় সব কুড়ি ফুটে এক বিস্ময় সৃষ্টি করত। তারপর প্রতিটা ফুলের কোড়ক তুলে ফেলে ফুল দিয়ে মালা গাঁথা হতো। খাপে খাপে বসে প্রতিটা ফুল এক অপূর্ব ডিজাইন সৃষ্টি করত। তৈরি মালা দূর থেকে দেখে মনে হতো যেন সবুজ সাপ। খালের ধারে আরও ফুটত হরগোজা ফুল। সে গাছের গায়েও পাতায় প্রচুর ধারালো কাঁটা, কিন্তু সাদা বেগনিতে মেশানো শক্ত ফুলগুলো দিয়ে মালা গাঁথলে অপূর্ব দেখাত, থাকতো অনেক দিন। বাগান থেকে কাকডিঙ্গার ফুল তুলেও মালা গাঁথতাম আমরা। বাগানে বইচি লতা ছিল অনেক, পাকলে তা দিয়ে আমরা মালা গাঁথতাম, আর পরে মালা থেকে খুলে খুলে খেয়ে ফেলতাম। আরও ফল ছিল আমঝুম, বিলেতি গাব, ক্যাফল, ডেউ, পানি আমড়া, বুনো আমড়া, বিলেতি আমড়া ইত্যাদি। মধুসূদন তাঁর তিলোত্তমা সম্ভব কাব্যে এক বনের বর্ণনা দিতে গিয়ে অনেক গাছের নাম উল্লেখ করে পাতা ভরেছেন।
গাবও বাদ দেননি। তারপরও বলেছেন, আর কত কব। আমিও তাই চালতাও গাবের নাম উল্লেখ করে এ পর্ব শেষ করছি। অজপাড়াগা হলেও ট্রেনের শব্দ আর সিনেমার গান শোনা যেত বাগেরহাট শহর থেকে 2 মাইল দূরের আমাদের সেই গ্রাম থেকে। সে গ্রামের নাম বাদেকাড়াপাড়া।